হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রান্স একটি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। 2024 সালের 15ই মার্চ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই ভাষণটি দেন। There's no consensus today to officially send support and to take responsibility for troops on the ground. But as things develop, nothing should be off the table. We will do everything necessary so that Russia cannot win this war. এই ভাষণে তিনি ইউরোপের সব মিত্রদের সতর্ক করে দিয়ে বলেন যে ইউক্রেনকে পরাজিত করার পর রাশিয়া এখানেই থামবে না। ইউক্রেনের পর রাশিয়া ইইউ এর অন্যান্য দেশকেও আক্রমণ করবে। তাই ইউরোপের অন্যান্য দেশগুলির উচিত এখন এই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা। প্রাথমিকভাবে আপনার মনে হবে এ আর নতুন এমন কি, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন নেতারা পুতিনের বিরুদ্ধে কত কথাই তো বলে থাকে। কিন্তু আপনি যদি ফ্রান্সের সাম্প্রতিক বিষয়গুলো লক্ষ্য রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই ভাষণটি মোটেও সাধারণ কোনো ভাষণ নয়। কারণ ফ্রান্স সত্যিই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ফ্রান্স তার সামরিক বাজেট 40% বাড়িয়ে দিয়েছে। এখানেই শেষ না, ফ্রান্স বারবার রাশিয়াকে ইউক্রেনে তার সেনা মোতায়েনের হুমকি দিচ্ছে। ফ্রান্স প্রতিনিয়ত রাশিয়ার বিরুদ্ধে বেশ আগ্রাসী হয়ে উঠছে। অন্যদিকে রাশিয়াও কম যায় না, সেও পাল্টা জবাব দিচ্ছে। সম্প্রতি পুতিন সব ইউরোপের দেশকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে যদি ফ্রান্সের সৈন্যরা ইউক্রেনে প্রবেশ করে তার পরিণতি হবে ভয়াবহ, চারিদিকে লাশের বন্যা বয়ে যাবে। পুতিন এখানেও থামে না, সে ফ্রান্সের অতীত ইতিহাস স্মরণ করে দিয়ে খোঁচা মেরে বলে ফ্রান্সের অবস্থাও তেমনই হবে যেমন 1812 সালে নেপোলিয়ান বোনাপার্টের হয়েছিল। দুই নেতার এমন পাল্টাপাল্টি বিবৃতিতে পরিস্থিতি একটি মারাত্মক পর্যায়ে চলে এসেছে। তাহলে কি পৃথিবী আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে? ইউরোপে তো আগে থেকেই যুদ্ধ চলছিল, এর উপর আবার শুরু হয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এর উপরে ফ্রান্স ও রাশিয়ার যদি যুদ্ধ লেগে যায় তাহলে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। কারণ ফ্রান্স যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে ন্যাটো সদস্য হিসেবে অনিচ্ছা সত্ত্বেও আরো 30টি দেশকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এমনটি হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আমি এটি কেন বলছি? কারণ ইতিহাস, আপনি ইতিহাস খেয়াল করলে বুঝতে পারবেন চলমান যে কোনো যুদ্ধে আরো একটি বড় দেশের অংশগ্রহণ আরো বড় যুদ্ধের সূচনা করে। আর এই পরিস্থিতিকে যদি আমরা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তা হবে বাংলাদেশের জন্য খুবই বিভ্রান্তিকর পরিস্থিতি। কারণ উভয় দেশেই বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ আছে। এখন আপনার মনে একটি প্রশ্ন চলে আসতে পারে, আর তা হলো রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তো কয়েক বছর ধরে চলছে, তাহলে ফ্রান্সের এখন এমন কি হলো যে সে এখন রাশিয়াকে আঙ্গুল মারছে? কিছুদিন আগেও তো ফ্রান্স নরম সুরে হলেও রাশিয়ার পক্ষে ছিল। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন চরমে তখন ম্যাক্রন একটি বিবৃতি দিয়ে বলে রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক বোমাও মারে তাও ফ্রান্স রাশিয়াকে আক্রমণ করবে না। এখানেই শেষ না, যখন অন্যান্য দেশ পুতিনকে বর্জন করছিল তখন ম্যাক্রন নিজে মস্কো সফর করে, পুতিনের সাথে বৈঠক করে আর যুদ্ধ থামানোর চেষ্টা করে। যুদ্ধ শুরুর পর ফ্রান্স মিত্রদের সাথে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও দু দেশের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। তো এখন এমন কি ঘটলো যে ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়? এমন কি হলো যে এই দুই দেশের সম্পর্ক এতটা তিক্ত হয়ে উঠেছে? তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। আপনি যদি অনুমান করে থাকেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই তিক্ততার কারণ, তাহলে আপনার অনুমান সম্পূর্ণ ভুল। কারণ এর উত্তর ইউরোপে না, এর উত্তর লুকিয়ে আছে ইউরোপ থেকে 1000 কিলোমিটার দূরে আফ্রিকায়। এই দুই দেশই আফ্রিকাকে তার উপনিবেশ পরিণত করতে চায়। আমি জানি অনেকে এটিকে উদ্ভট বলে উড়িয়ে দেবে, কিন্তু আপনি মানুন বা না মানুন এটিই সত্যি। 2024 সালে আমরা সবাই জানি এখন আর কোনো দেশ অন্য দেশের পরাধীন নয়, সবাই স্বাধীন। উপনিবেশের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আমি যদি আপনাকে বলি উপনিবেশ এখনো চালু আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমাকে বিশ্বাস করতে হবে না। এই ম্যাপটি দেখুন। আপনি এখন ম্যাপের যে 14টি দেশ দেখতে পাচ্ছেন, এই 14টি দেশ এখনো ফ্রান্সের অধীন। মানে এখানে এখনো ফ্রান্সের উপনিবেশ চালু আছে। এখন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? সম্ভব, আর এটি বুঝতে আমাদের ফিরে যেতে হবে 64 বছর আগে, 1960 সালে। 1830 থেকে 1960 পর্যন্ত, অর্থাৎ 130 বছর এই 14টি দেশ ফ্রান্সের দখলে ছিল। কিন্তু 1960 সালে যখন ফ্রান্স অবশেষে এই দেশগুলিকে স্বাধীনতা দেয় তখন ফ্রান্স খুব স্মার্টভাবে এই দেশগুলির কাছ থেকে অনেকগুলি বিতর্কিত চুক্তি স্বাক্ষর করে নেয়, যার ফলে ফ্রান্স এই দেশগুলির আইনগত, অর্থনৈতিক, সামরিক, প্রাকৃতিক সম্পদ এমনকি তাদের সরকারের উপরে নিয়ন্ত্রণ পায়। সহজ ভাষায় এই 14টি দেশ ফ্রান্স থেকে স্বাধীনতা তো পায়,
কিন্তু তা ছিল নামমাত্র স্বাধীনতা। আসলে এই চুক্তির ফলে তারা স্বাধীনতার পরেও গোপনে ফ্রান্সের অধীনেই ছিল। প্রথমে জেনে নেওয়া যাক ফ্রান্স কিভাবে এই দেশগুলিকে অর্থনৈতিকভাবে ডমিনেট করে। 1960 সালে ফ্রান্স এই দেশগুলিতে একটি মুদ্রা প্রচলন করে, আর তা হলো CFA ফ্রাঙ্ক। শুনলে আপনি হয়তো বিশ্বাস করবেন না, আজ অবধি এই 2024 সালেও এই দেশগুলিতে এই মুদ্রাই চলে। আজও এই মুদ্রা ফ্রান্স নিয়ন্ত্রিত ব্যাংক থেকে সরবরাহ করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ যেমন তার সকল রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে সঞ্চয় করে, ঠিক একইভাবে এইসব আফ্রিকান দেশগুলি তাদের রিজার্ভ ক্যামেরুনের সেন্ট্রাল আফ্রিকান স্টেট ব্যাংকে সংরক্ষণ করে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আবার ফ্রান্সের হাতে। মানে এইসব দেশের মুদ্রা ছাপানো ও তার ভ্যালু ফ্রান্সই ঠিক করে। এই দেশগুলির অবস্থা কতটা খারাপ তার একটি ধারণা আপনি মেল অ্যান্ড গার্ডিয়ানের এই প্রতিবেদন থেকে বুঝতে পারবেন। এই প্রতিবেদন দেখায় এই দেশগুলি যদি নিজেদের রিজার্ভের টাকাও উত্তোলন করতে চায়, তবে তাদের সেই টাকা ফ্রান্সের কাছ থেকে ঋণ হিসেবে নিতে হয়, আর এই ঋণের টাকা পরিশোধে এই সব দেশের 85% টাকা সরাসরি ফ্রান্সের পকেটে চলে যায়। মজার ব্যাপার হচ্ছে, অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়গুলিকে গোপন রাখা হয়, যাতে সাধারণ মানুষ এই বিষয়ে কিছুই জানতে না পারে। তাই এটিকে বলা হয় ইউরোপের সেরা গোপন রহস্য। এবার আসা যাক পরবর্তী পয়েন্টে, সামরিক ডমিনেশনে। এই 14টি দেশে তাদের নিজস্ব সেনাবাহিনী তো আছে, কিন্তু সব দেশের সেনাবাহিনীর শীর্ষ সামরিক জেনারেলদের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ আছে ফ্রান্সের হাতেই। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জিন বিডেল বোকাসা এর অন্যতম সেরা উদাহরণ। বোকাসাকে ফ্রান্স প্রথমে সামরিক জেনারেল বানায়, তারপর পরবর্তীতে সরাসরি রাষ্ট্রপতি বানিয়ে দেয়, আর তার যোগ্যতা ছিল সে ফ্রান্সপন্থী। 1960 সালে ফ্রান্স তো দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো এই 13টি দেশের প্রতিটিতে 1000 থেকে 1500 ফরাসি সেনা এখনো অনির্দিষ্ট কালের জন্য মোতায়েন করা আছে। শুধু সৈন্যই না, এই দেশগুলিতে মোট 21টি ফ্রেঞ্চ সামরিক ঘাঁটিও আছে, যার মাধ্যমে ফ্রান্স এই দেশগুলিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে। সামরিক ডমিনেশনের পর এবার আসা যাক ফ্রান্স এইসব দেশের প্রাকৃতিক সম্পদ কিভাবে লুট করে। আফ্রিকা পুরো মহাদেশটি একটি বায়োডাইভার্স মহাদেশ। এই মহাদেশে যেমন বিশাল বনভূমি দেখতে পাওয়া যায়, তেমনি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিও এই মহাদেশেই। আবার বিশ্বের দীর্ঘতম নদ নীল নদও এই আফ্রিকায়। তাই পৃথিবীর বিরল প্রজাতির বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় আফ্রিকাতেই। আর সেই সাথে পাওয়া যায় কয়লা, সোনা, ইউরেনিয়াম, হীরা ইত্যাদির খনি, যা অত্যন্ত মূল্যবান। এইসব মূল্যবান সম্পদের কারণে ফ্রেঞ্চ সেনাবাহিনীর বেসগুলিও এই খনির আশেপাশেই গড়ে তোলা হয়, যাতে ফ্রান্স সেগুলো পাহারায় রাখতে পারে। এখানেই শেষ না, এই খনির সম্পদ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ সব কাজ ফ্রেঞ্চ কোম্পানিগুলোই করে। এখান থেকে সম্পদ আহরণ করে এই কোম্পানিগুলো তা ফ্রান্সে পাঠায়, আর ফ্রান্স সেগুলো সারা বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করে মোটা অর্থ আয় করে। এখন স্ক্রিনে যে কোম্পানিগুলোর নাম দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সেই ফ্রেঞ্চ কোম্পানি যারা এই কাজ করে থাকে। এসব শুনে যদি আপনি আশ্চর্য হয়ে যান, তাহলে আপনাকে বলে রাখি, সবচেয়ে বড় শকিং নিউজ তো এখনো দেয়নি। ফ্রান্স সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তি স্বাধীনতার মতো বড় বড় লেকচার তো ঝাড়ে, কিন্তু তলে তলে ফ্রান্স এখনো এই সব দেশ থেকে $500 বিলিয়ন উপনিবেশিক কর আদায় করে। জি, ঠিকই শুনেছেন, $500 বিলিয়ন, যা শ্রীলঙ্কার জিডিপির প্রায় 6 গুণ। আর এর বিনিময়ে ফ্রান্স কি বলে, না না, আমরা কোনো কলোনিয়াল ট্যাক্স নিচ্ছি না, আমরা তো এসব দেশকে নিরাপত্তার বিনিময়ে সামান্য কিছু ফি নিচ্ছি। প্রতি বছর ফ্রান্স শুধুমাত্র CFA ফ্রাঙ্কের বিনিময়ে হারের কারণে এই সব দেশ থেকে 11,000 কোটি টাকা মুনাফা করে। এছাড়া ফ্রান্সের বিদ্যুতের 70% আফ্রিকা থেকে আসা ইউরেনিয়ামের উপর নির্ভরশীল। ফ্রান্স মূলত পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ উৎপাদন করে, যার চালিকা শক্তি আফ্রিকা থেকে আসা ইউরেনিয়াম। এর মানে আফ্রিকার নিয়ন্ত্রণ হারালে ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এখন আপনার মনে হতে পারে, এই আধুনিক বিশ্বেও এটি কিভাবে সম্ভব হচ্ছে? এই সব দেশগুলি কেন তাদের অধিকার আদায়ে সোচ্চার হচ্ছে না? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রান্সের কৌশল। ফ্রান্স খুব চালাকির সাথে এই সব দেশের সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছে, আর এক প্রকার পাপেট সরকার প্রতিষ্ঠা করে রেখেছে। তাই সরকার তো আছে, কিন্তু এই সব দেশে তাই হয় যা ফ্রান্স চায়। এর সর্বোত্তম উদাহরণ রিপাবলিক অফ কঙ্গোর নেতা মোবুতু সেসে সেকো। মোবুতু ছিল কঙ্গোর স্বৈরশাসক। ক্ষমতায় থাকাকালীন মোবুতু তার দেশের সমস্ত তামা, সোনা ও হীরার খনি ফ্রান্সের কাছে বিক্রি করে দেয়, আর এ থেকে পাওয়া টাকা সে ব্যবহার করে তার স্বৈরশাসন টিকিয়ে রাখার জন্য। আজ তার এত সম্পদ রয়েছে যে তার কোনো হিসেবই নেই। ধারণা করা হয় মোবুতু $5 বিলিয়ন সম্পদ ফ্রান্স ও সুইজারল্যান্ডের মতো দেশে লুকিয়ে রেখেছে। এই পুরো সময়ে মোবুতু যখন তার সম্পদের পাহাড় গড়ে তুলছিল, তখন তার দেশের মানুষ দিনে দিনে
গরিব থেকে তস্য গরিব হচ্ছিল। ফলাফল, বর্তমানে কঙ্গো পৃথিবীর অন্যতম গরিব দেশ। মবুতুর মতো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি ও গিনির মতো দেশের নেতারাও ফ্রান্সের হাতের পুতুল। এমনকি তাদের দলের রাজনৈতিক কার্যালয়ও ফ্রান্সেই অবস্থিত। আশা করি আপনি ধীরে ধীরে ফ্রান্সের এই খেলা বুঝতে পারছেন ফ্রান্স কিভাবে এই দেশের সরকারগুলোকে পুতুল বানিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে দেয়। এই পুতুল সরকারকে কাজে লাগিয়ে দেশের জনগণের আস্থা অর্জন করে, মানুষের সামনে স্বাধীনতার মূল্য ঝুলিয়ে রাখে। অবশ্যই সবাই অন্ধ না, কেউ কেউ ফ্রান্সের এই চতুরতা ধরে ফেলে আর প্রতিবাদের আওয়াজ তোলে, কিন্তু ফ্রান্স সবসময় এদের থেকে এক কদম আগেই থাকে। তাই ছলে বলে কৌশলে বা শক্তি প্রয়োগ করে ফ্রান্স সবসময় এমন বিদ্রোহ দমিয়ে রাখে। উদাহরণ হিসেবে গিনির কথাই বলা যাক। গিনি ছিল সেই দেশ যারা সর্বপ্রথম ফ্রান্সের এই হিপোক্রেসির বিরুদ্ধে আওয়াজ তোলে আর নিজেদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করে। তখন ফ্রান্স কি করে? ফ্রান্স গোপনে গিনির জাল মুদ্রা ছাপানো শুরু করে আর তা বাজারে ছেড়ে দেয়। ফলাফল, গিনির অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়ে আর মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে। এখানেই শেষ না, ফ্রান্স খুঁজে খুঁজে ফ্রান্স বিরোধী আন্দোলনের নেতাদের হত্যা করতে শুরু করে, যাতে অন্যদের কাছে একটি মেসেজ যায়, যাতে ভবিষ্যতে কেউ ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না করে। এভাবে স্বাধীনতার 60 বছর পরেও ফ্রান্স এই দেশগুলোকে কুক্ষিগত করে রেখেছে। কিন্তু ঘটনার এ পর্যায়ে আসে একটি মজার টুইস্ট। সম্প্রতি এই 14টি দেশ হঠাৎ করে ফ্রান্স বিরোধী হয়ে উঠেছে। এবার শুধু কোনো বিচ্ছিন্ন 1 বা 2 গ্রুপ না, দেশের সকল জনগণ ও সেই সাথে সরকারও ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। 2022 সালে মালি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, 2023 সালে বুর্কিনা ফসো, নাইজার ও চাদ প্রজাতন্ত্রে একের পর এক ফ্রান্স বিরোধী বিক্ষোভ ও অভ্যুত্থান শুরু হয়। বলতে গেলে একদম হঠাৎ করে এই সব দেশের সামরিক জান্তা সরকার, যারা এতদিন ফ্রান্সের পাপেট ছিল, তারা একসাথে তাদের দেশের অভ্যুত্থান ঘটায়, ফ্রান্স সমর্থিত সরকারকে উৎখাত করে, নিজেদের সরকার প্রতিষ্ঠা করে আর ফরাসি নিয়ন্ত্রণের অবসান ঘটায়। কিন্তু কিভাবে এতগুলো দেশ একসাথে কিভাবে বিদ্রোহ শুরু করতে পারে? এত শক্তি ও সাহস তাদের কোথা থেকে আসলো? আপনি যদি মনে করে থাকেন এর পিছনে কেউ না কেউ অবশ্যই আছে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ সত্যি। তো এর পিছনে কে আছে? উত্তর লুকিয়ে আছে এখানে। আপনি যদি এই সমস্ত দেশের প্রতিবাদের ব্যানারের দিকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন সেই স্লোগান, ফ্রান্স আউট, রাশিয়া ইন। আসলে স্বাধীনতার এত বছর পরেও এই দেশগুলোকে কুক্ষিগত করে রাখার কারণে এই দেশের সাধারণ মানুষ ফ্রান্স বিরোধী হয়ে উঠছিল। আর ব্যাপারটি বুঝতে পারে রাশিয়া এটিকে একটি সুযোগ হিসেবে দেখে। তাই খেলার মাঠে প্রবেশ করে পুতিন। রাশিয়া প্রথমে যা করে তা হলো মিডিয়ায় টাকা ঢেলে জনগণের মনে ফ্রান্স বিরোধী মনোভাব আরো চাঙ্গা করে তোলে। মানুষকে বলতে শুরু করে, তোমাদের স্বাধীনতা নামমাত্র স্বাধীনতা, আসলে তোমরা পরাধীন। দেখো, তোমাদের সম্পদ লুট করে ফ্রান্স ফুর্তি করে বেড়াচ্ছে আর তোমরা না খেয়ে মরছো। সহজ ভাষায় রাশিয়া সাধারণ মানুষের মনে জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিতে থাকে আর আগুনে আরো বেশি করে ঘি ঢালে। এরপর রাশিয়া যা করে তা হলো বিদ্রোহী গ্রুপকে অস্ত্র সরবরাহ শুরু করে আর বলে নিজেদের হকের জন্য লড়াই করতে। আফ্রিকায় মূলত 2 ধরনের সরকার আছে, এক ফ্রান্সপন্থী, 2 ফ্রান্স বিরোধী। যেসব দেশে ফ্রান্সপন্থী সরকার আছে সেই সব দেশের বিদ্রোহী গ্রুপকে রাশিয়া অস্ত্র দেয়। রাশিয়া এখানেই থামে না, বিদ্রোহী গ্রুপকে সাহায্য করতে পুতিন তার বিশ্বস্ত ওয়াগনার গ্রুপকে আফ্রিকায় পাঠায়। ওয়াগনার গ্রুপ আফ্রিকায় প্রবেশের সাথে সাথে খেলার দান উল্টে যেতে শুরু করে, ঠিক নাইজারের মতো। নাইজারে ওয়াগনার গ্রুপ সেনাবাহিনীকে সমর্থন করে, প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ করে আর রাষ্ট্রপতিকে জেলে ভরে। Presidents were put under house arrest and imprisoned. For the people here have arrested me. একই গল্প মালিরও, ওয়াগনার ইন, ফ্রান্স আউট। এভাবে একে একে ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা সকল দেশের সরকারকে রাশিয়া উৎখাত করে আর এদের ফ্রান্সের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসে, সেই সাথে নিজেদের সমর্থিত সরকারকে ক্ষমতায় বসায়। এই খেলায় জয়ী হয় রাশিয়া ও পুতিন। আর তাই যখন কোনো দেশের অভ্যুত্থানগুলি সফল হয়, ফ্রান্সপন্থী সরকারকে সরিয়ে নতুন সরকার আসে, সেসব দেশের সামরিক শাসক বা রাষ্ট্রপতিরা প্রথমেই যে কাজটি করে তা হলো রাশিয়ায় গিয়ে পুতিনের কাছে হাজিরা দেয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন? পুতিন আফ্রিকায় এক ঢিলে 2 পাখি মারে। নিজেদের সমর্থিত সরকার তো বসাই, সাথে সাথে বোনাস হিসাবে পায় আফ্রিকায় সাধারণ জনগণের বিপুল সমর্থন। আফ্রিকার নাগরিকরা অনেকদিন থেকেই ফ্রান্সকে তাদের দেশ থেকে বের করে দিতে চাচ্ছিল, কিন্তু পারছিল না। কিন্তু রাশিয়ার সাহায্যে তারা এখন এ কাজ সহজেই করতে পারে। তাই সাধারণ মানুষ রাশিয়ার গুণগানে মুগ্ধ হয়ে ওঠে, সবাই পুতিনের প্রশংসায় পঞ্চমুখ। আফ্রিকার মানুষ রাশিয়া ও পুতিনের ছবি নিয়ে মিছিল করে। তাদের কাছে পুতিন একজন নায়ক, সুপারম্যানের চেয়ে কোনো অংশে কম না। এখন একটি প্রশ্ন অবধারিতভাবে সামনে চলে আসে, আর তা হলো
রাশিয়ার কি দায় পড়েছে যেচে পড়ে এই আফ্রিকান দেশগুলোকে সাহায্য করার? আমরা সবাই জানি ভূ রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। ভূ রাজনীতিতে একটি জিনিসই স্থায়ী, আর তা হলো স্বার্থ। তো রাশিয়ার এখানে কি স্বার্থ? উত্তর হচ্ছে অর্থ। দেখুন, এখন পর্যন্ত এটাই প্রচার করা হয়েছে যে রাশিয়ার সকল নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুলে দেখিয়ে ইউক্রেনের সাথে এত দীর্ঘ যুদ্ধ করতে পারছে তার তেল বিক্রির টাকায়। আফটার অল, রাশিয়া বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম সরবরাহকারী। এটি সত্য, তবে অর্ধ সত্য। পুরো সত্য হচ্ছে রাশিয়ার অর্থায়নের আরও একটি বিকল্প পথ তৈরি হয়ে গেছে আফ্রিকায়। প্রকৃতপক্ষে আফ্রিকা ফ্রান্সের দাসত্ব থেকে বেরিয়ে এসে রাশিয়ার দাসত্বে আটকা পড়েছে। রাশিয়া এখন আফ্রিকা থেকে সেই একই সুবিধা পাচ্ছে যা আগে ফ্রান্স পেত। প্রথম, সামরিক নিয়ন্ত্রণ। এসব আফ্রিকা দেশের সরকারকে রাশিয়ায় স্থাপন করেছে, তাই তারা সবাই রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। অর্থাৎ তারা রাশিয়ার হাতের পুতুল হয়ে গেছে। এখন পর্যন্ত এই 14টি দেশের 7টি দেশে ইতিমধ্যেই রাশিয়াপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাকি 7টি হওয়ার পথে। সবচেয়ে বিড়ম্বনার বিষয় কি জানেন? এই সরকারদের নিরাপত্তার জন্য এই গরিব আফ্রিকান দেশগুলিকে সেই 600 বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক এখন রাশিয়াকে দিতে হয়, যা আগে তারা ফ্রান্সকে দিত। দ্বিতীয় সুবিধা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ। এর জন্য রাশিয়া যা করে তা হলো নতুন সরকার প্রতিষ্ঠার সাথে সাথে ওয়াগনার গ্রুপ ফ্রেঞ্চ কোম্পানিকে সরিয়ে এই সব দেশের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। আগে যেমন এই খনিজ সম্পদ ফ্রান্সে চলে যেত, এখন সেটি রাশিয়ায় যায়। যেমন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আসিমা সোনার খনি আগে ফ্রান্স নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন তা ওয়াগনারের দখলে। এই খনির সমস্ত সোনা এখন সরাসরি মস্কোতে রপ্তানি করা হচ্ছে। শুধুমাত্র এই একটি খনি থেকেই রাশিয়া বছরে $2.7 বিলিয়ন মুনাফা করছে। রাশিয়া সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যা আমেরিকার মতো শক্তিশালী দেশও করতে পারেনি। প্রকৃতপক্ষে রাশিয়ানরা এই সম্পদ লুটের ব্যাপারে ফ্রান্সের চেয়েও এক ধাপ এগিয়ে। খনিজ সম্পদের সাথে সাথে তারা আফ্রিকার কাঠও লুট করে নিচ্ছে। রাশিয়া আফ্রিকার ভার্জিন রেডউড পাচার করছে, যার 1 ফুট কাঠের মূল্য প্রায় 3 লাখ টাকা, মানে সোনার চেয়েও কয়েক গুণ বেশি, যা এখন পর্যন্ত ফ্রান্সও হাতাতে পারেনি। এর বাইরে তো আফ্রিকার বিখ্যাত হীরা, ইউরেনিয়াম ও তেলের মতো খনিজ আছেই। এখন তৃতীয় যে সুবিধা রাশিয়া পাচ্ছে তা হচ্ছে ভূ রাজনৈতিক সুবিধা। মূলত রাশিয়া এই আফ্রিকান দেশগুলোকে তার নতুন পাওয়ার পোলের মতো করে গড়ে তুলছে। রাশিয়া চায় এই দেশগুলিতে পশ্চিমা প্রভাব কমুক আর পুরো আফ্রিকা মহাদেশে একটি প্রো রাশিয়া ওয়েভ তৈরি হোক। এর ফল হবে এই যে জাতিসংঘের মতো বড় বড় আন্তর্জাতিক ফোরামে যখন ভোটাভুটির ব্যাপার আসবে, তখন এই অঞ্চলের সকল ভোট রাশিয়ার পক্ষেই যাবে। মনে রাখবেন, জাতিসংঘে আফ্রিকা মহাদেশের ভোটের ভাগ 28%। এটি অনেক বড় ব্যাপার, আর রাশিয়ার এই প্র্যাকটিস ইতিমধ্যেই দেখা যাচ্ছে। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন জাতিসংঘের আনা নিন্দা প্রস্তাবে আফ্রিকান অনেক দেশ সাড়া দেয়নি। এবার আসি মূল বিষয়ে, ফ্রান্স কেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন এই পুরো বিষয়টি ফ্রান্সের দিক থেকে চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন রাশিয়ার এই চাল ফ্রান্সের জন্য কত বড় ক্ষতি। বর্তমানে ফ্রান্স ও অনেক ইউরোপীয় দেশ বড় অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার উপরে রাশিয়া ফ্রান্সের অর্থায়নের প্রধান উৎস ধ্বংস করে দিয়েছে। দিন দিন ফ্রান্সের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থের জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে রাশিয়া। তাই ফ্রান্স তো চাইবেই রাশিয়ার সাথে যুদ্ধ। এ তো গেল দৃশ্যমান কারণ। এছাড়াও আরো একটি অদৃশ্য কারণ আছে, যা খালি চোখে দেখা যায় না, আর সেটি হচ্ছে ম্যাক্রনের রাজনৈতিক ক্যারিয়ার। ম্যাক্রন এমন ভাব করছে যে সে ফ্রান্সের জাতীয় স্বার্থ বাঁচাতে উঠে পড়ে লেগেছে, কিন্তু জাতীয়তাবাদের আড়ালে ম্যাক্রন আসলে তার ক্যারিয়ার বাঁচাতে ব্যস্ত। ম্যাক্রন খুব ভালো করেই জানে যে রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের কথা বলা, রাশিয়াকে প্রতিনিয়ত হুমকি প্রদান করা তাকে একটি শক্তিশালী নেতার ভাবমূর্তি তৈরিতে সাহায্য করবে, যা তার পড়তি জনপ্রিয়তার পালে একটু হাওয়া দেবে। ম্যাক্রন খুব ভালো করেই জানে এই মুহূর্তে যে কোনো বড় ধরনের যুদ্ধে জড়ানোর সামর্থ্য ফ্রান্সের নেই। ফ্রান্সের জনগণও যুদ্ধ চায় না, ম্যাক্রনের নিজের দলের সদস্যরাও যুদ্ধের বিরুদ্ধে। তারপরে ম্যাক্রন বারবার দাদাগিরি দেখানোর চেষ্টা করছে। তাই চলুন বিষয়টি আরো একটু গভীরভাবে দেখার চেষ্টা করি। প্রথমেই নজর দেওয়া যাক ম্যাক্রোর কিছু নীতির দিকে, আর দেখা যাক এখান থেকে তিনি কি প্রতিক্রিয়া পেয়েছেন। ম্যাক্রন ক্ষমতায় আসার সাথে সাথেই অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেয়। ফলাফল, আজ ফ্রান্সের জনসংখ্যার 10% মুসলিম অভিবাসী, আর ফ্রান্সের মানুষ এর চরম বিরোধী। এই নীতির বিরুদ্ধে ফ্রান্সের মানুষ প্রতিবাদও শুরু করেছে। ফ্রান্সের কৃষকদের অবস্থাও খুব একটা ভালো নয়। 2023 সালে উচ্চ খরচ ও মুদ্রাস্ফীতির কারণে বড় ধরনের প্রতিবাদে কৃষক মাঠে নামে।
ওই সময়ে মুদ্রাস্ফীতির কারণে রেল শ্রমিকরাও ধর্মঘটে চলে যায়, যার কারণে ফ্রান্সের পুরো রেল ব্যবস্থা 10 দিনের জন্য বন্ধ হয়ে যায়। মূলত মারাত্মক মুদ্রাস্ফীতি নিয়ে ফ্রান্সের জনগণ খুবই চিন্তিত, যার কারণে ম্যাক্রনের প্রতি তাদের বিশ্বাস ধীরে ধীরে উঠে যাচ্ছে। এক কথায় ম্যাক্রনের নীতি নিয়ে সাধারণ জনগণের মনে খুবই নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাই নিজের সরকারের ওপর থেকে চাপ কমাতে ম্যাক্রন বারবার যুদ্ধের বুলি আউড়িয়ে যাচ্ছেন, যাতে তিনি বিশ্বব্যাপী ও তার জনগণের চোখে একজন নায়ক হয়ে উঠতে পারেন আর 2 মাস পর হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন জিততে পারেন। তাহলে কি সত্যি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না। আপনি যদি এই গ্রাফটি দেখেন তাহলে দেখতে পাবেন ফ্রান্সের জনগণ, ম্যাক্রনের দলের সদস্য, বিরোধী দলের সদস্য সবাই যুদ্ধের বিরুদ্ধে। তারা তো বলেই দিয়েছে, ম্যাক্রন তুমি একাই যুদ্ধে যাও। আসলে বর্তমান রাজনীতির জগৎটাই এমন, নিজের স্বার্থ হাসিলে রাজনৈতিক দল ও তার নেতারা যে কোনো পর্যায়ে নামতে পারে। আর এদিকে আফ্রিকার অবস্থা হয়েছে জ্বলন্ত আগুন থেকে বের হয়ে ফুটন্ত কড়াইয়ে পড়ার মতো। তারা ফ্রান্সের হাত থেকে বাঁচার জন্য রাশিয়ার খপ্পরে পড়ে গেছে। রাশিয়াও এদের ততদিনই সাহায্য করবে যতদিন সে এখান থেকে সুবিধা পাবে। দুঃখজনক হলেও এটিই বর্তমান বিশ্বের কঠিন বাস্তব। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।